সুপ্রিয় দর্শক, দেশে কিংবা দেশের বাইরে থেকে যে যেখান থেকে আমাদের সঙ্গে সংযুক্ত হয়েছেন, আমাদেরকে দেখছেন, সকলকে আন্তরিক ভালোবাসা ও শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আপনাদের প্রিয় চ্যানেল প্যানভিশন টিভির স্বাস্থ্য বিষয়ক সরাসরি নিয়মিত সাপ্তাহিক আয়োজন শরীর ও মন অনুষ্ঠান। দর্শক, আমরা আজকের পর্বে আলোচনা করব বাত রোগ নিয়ে। আমরা বিশেষত আলোচনা করব ডায়াবেটিস রোগীদের বাতের সমস্যা এবং করণীয়। সম্মানিত দর্শক মণ্ডলী, অনুষ্ঠানটি প্যানভিশন টিভিতে, প্যানভিশন টিভির অফিসিয়াল ফেসবুক পেজ এবং ইউটিউব থেকে সরাসরি সম্প্রচারিত হচ্ছে। আপনারা আজকের আলোচনার বিষয়ে প্রাসঙ্গিক যে কোনো প্রশ্ন থাকলে স্ক্রলে দেখানো নাম্বারটিতে ফোন করার মাধ্যমে সরাসরি আমাদের সঙ্গে যুক্ত হয়ে কথা বলতে পারেন, অথবা ফেসবুক এবং ইউটিউবে কমেন্ট করার মাধ্যমেও আপনারা আপনাদের প্রশ্ন, অনুভূতি কিংবা মতামত জানাতে পারেন। সুপ্রিয় দর্শক, আমাদের আজকের এই পুরো অনুষ্ঠান জুড়ে আমাদের সঙ্গে অতিথি হিসেবে উপস্থিত রয়েছেন বিশিষ্ট মেডিসিন বিশেষজ্ঞ ও রিমাটোলজিস্ট, যিনি বর্তমানে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে রিমাটোলজি বিভাগে সহকারী অধ্যাপক হিসেবে কর্মরত রয়েছেন, আমাদের একান্ত প্রিয় এবং শ্রদ্ধাভাজন ডাক্তার নাবিল আমিন খান। জি, আসসালামু আলাইকুম। ধন্যবাদ আপনাকে এবং আপনার মাধ্যমে প্যানভিশন টিভির সকল দর্শক শুভানুধ্যায়ী তাদেরকে আমি ধন্যবাদ এবং ঈদ মোবারক জানাচ্ছি। আপনাকেও অনেক ধন্যবাদ এবং ঈদ মোবারক আমাদেরকে সময় দেওয়ার জন্যে। আমরা শুরুতে আপনার সঙ্গে কথা বলতে চাই বাত রোগ। রিমাটোলজিতে আপনি অনেক রোগীর সেবা দিয়ে যান, এজন্য আপনাকে ধন্যবাদ। বাত রোগ আমাদের শব্দটা অনেকের কাছে পরিচিত। শুরুতে যদি আমাদেরকে আপনি আবারও বাত রোগ বা বাত এই বিষয়টার সঙ্গে যদি একটু পরিচয় করে দিতেন। আসলে বাত রোগ বা এই বিষয়টা নিয়ে আমাদের রোগীদের মাঝে এবং আমাদের সাধারণ মানুষের মধ্যে সবচেয়ে ভুল ধারণা বা এই জাতীয় ব্যাপারে একটু ধারণা কম থাকে। এই জন্য আমি প্রথমে যদি একটু বলি, আমাদের মোটামুটি 600 ধরনের বাত রোগ রয়েছে। জি। অনেক সময় রোগীরা বাত জ্বর এবং বাত রোগকে একই ধরনের সমস্যা মনে করে থাকে। আসলে এই বাত জ্বর সমস্যাটা 600 ধরনের বাত রোগের মধ্যে মাত্র একটি বাত রোগ। বাত রোগ সাধারণত আমরা মেডিকেল টার্মে অটো ইমিউনো ডিজিজ বলে থাকি। জি। অটো ইমিউনো ডিজিজ বলতে আমি যদি বাংলায় ব্যাখ্যা করে বোঝাই, আমাদের শরীরের রোগ প্রতিরোধ যে ক্ষমতা তাকে আমরা ইমিউনো সিস্টেম বলে থাকি। জি। আমাদের শরীরে নিজস্ব রোগ প্রতিরোধ ক্ষমতার যে কাজ, সেটা হচ্ছে শরীরের জন্য বা আমাদের বডির জন্য যখন ক্ষতিকর কোনো বস্তু প্রবেশ করে বা ক্ষতিকর কোনো কিছু যখন হয়ে থাকে, তার বিরুদ্ধে যুদ্ধ করা বা তাকে ধ্বংস করে দেওয়া। জি। কিন্তু কোনো কারণে আমাদের এই রোগ প্রতিরোধ ব্যবস্থাই যদি আমাদের শরীরের জন্য উপকারী যে অঙ্গ প্রত্যঙ্গ রয়েছে তার বিরুদ্ধে যুদ্ধ করে বা তাকে ক্ষতি সাধন করে থাকে, তখনই আমরা সহজ বাংলায় এটাকে বাত রোগ বা বাত সমস্যা বলে থাকি। এই সমস্যার ক্ষেত্রে আমরা সচরাচর বাত শব্দটার সঙ্গে ব্যথা শব্দটাকে জুড়ে দিয়েই শুনে অভ্যস্ত, বাত ব্যথা। তো বাতের সঙ্গে কি ব্যথা সবসময় অঙ্গাঙ্গিকভাবে জড়িত কিনা? না, আসলে বাতের সঙ্গে যে সবসময় ব্যথাই জড়িত থাকবে সেরকম নয়। জি। বাত রোগগুলোকে আমরা মোটা দাগে আরো কয়েকটা ভাগে ভাগ করে থাকি। এর মধ্যে কিছু বাত বলা হয় থাকে প্রদাহজনিত বা ইনফ্লামেটরি বাত, জি। কিছু বাত ক্ষয়জনিত বাত। যেহেতু একটু আগে আমি বলেছিলাম বাত রোগে আমাদের ইমিউনো সিস্টেম বা রোগ প্রতিরোধ ক্ষমতা প্রধানত ইনভলভমেন্ট বা ম্যাল ফাংশনের কারণে হয়ে থাকে। এইটা আমাদের বডির অন্যান্য অনেক অর্গানের মতো জয়েন্ট বা গিরাতে ইনভলভমেন্ট হয়ে থাকে বা ধরে থাকে আর কি। এছাড়া বাত রোগ শরীরে অন্যান্য গুরুত্বপূর্ণ অঙ্গ প্রত্যঙ্গের মধ্যে রক্ত ধরে থাকতে পারে, আমাদের খাদ্যনালী, মস্তিষ্ক, শরীরের এমন কোনো অংশ নেই যেখানে এই বাত রোগের সমস্যার কারণে আক্রান্ত হতে পারে না। আসলে আমরা কি এভাবে বলতে পারি কিনা যে ব্যথার তো অনেকগুলো কারণ আছে, তার মধ্যে বাত রোগ ব্যথার একটা কারণ, ব্যথার একটি কারণ হয়ে থাকে। জি। দর্শক, আমরা বুঝতে পেরেছি। আমরা একটা জিনিস মানে মেসেজ দেওয়ার চেষ্টা করছি যে ব্যথা হলেই যে শুধুমাত্র ব্যথার ওষুধ খেলেই ভালো হয়ে যাবে ব্যাপারটা এরকমও নয়। যদি সেটা বাতের কোনো একটা ধরন হয় তাহলে সেটাকে এই কারণগুলো আসলে ইভালুয়েশন করা বা এই ব্যাপারে চিন্তা ভাবনা করাটা আমাদের জন্য, এবং সেক্ষেত্রে বাত রোগের চিকিৎসা যদি দেওয়া যায় তাহলে সেই রোগীর ক্ষেত্রে তার ফলাফলটা অনেক দীর্ঘস্থায়ী যে ক্ষতিকর প্রভাব, দীর্ঘস্থায়ী ভালো থাকা, সকল ক্ষেত্রে রোগটা নির্ণয় করাটা খুব গুরুত্বপূর্ণ। আসলে অনেক ধন্যবাদ জানাচ্ছি। আমরা মূলত আজকে কথা বলতে চাই ডায়াবেটিস রোগীদের বাত ব্যথা এই রকম একটা বিষয় নিয়ে। তো আমরা শুরুতে জানতে চাই যে ডায়াবেটিসের সাথে বাত রোগের বিশেষ কোনো সমন্বয় বা সংযোগ আছে কিনা, এবং থাকলে সেটার প্রিভ্যালেন্স বা এই ধরনের রোগের সংখ্যা কীরকম? আচ্ছা, প্রথমে যদি আমি একটু ডায়াবেটিস সম্পর্কে বলি, ডায়াবেটিসকে আমরা আসলে নীরব ঘাতক বলে থাকি। কিছু জরিপ গবেষণায় দেখা গিয়েছে যে বাংলাদেশে প্রায় 13 মিলিয়ন বা 13.5 মিলিয়ন বা 1,30,00,000 মতো ডায়াবেটিস রোগী রয়েছে। তবে এক্ষেত্রে সবচেয়ে আশঙ্কাজনক বা ভয়ের যেটা ব্যাপার সেটা হচ্ছে এর মধ্যে প্রায় 60% মানুষই জানে না যে ওনারা ডায়াবেটিস রোগে আক্রান্ত। ওজন্য মাত্র 40% মতো রোগ মানে মানুষজন জানে যে তারা ডায়াবেটিস রোগে আক্রান্ত বা ডায়াবেটিস রোগে ভুগছেন।
আর ডায়াবেটিস রোগের ক্ষেত্রে আসলে অনেক ধরনের বাত ব্যথার সমস্যা হয়ে থাকে। আমরা সাধারণত মনে করে থাকি যে ডায়াবেটিস রোগীদের ক্ষেত্রে হৃদরোগের ঝুঁকি, স্ট্রোকের ঝুঁকি, কিডনি রোগের ঝুঁকি অনেক বেশি হয়ে থাকে। এগুলো তো রয়েছেই, যেটা সচরাচর সবাই জেনে থাকে, কিন্তু ডায়াবেটিস রোগীদের ক্ষেত্রেও যে অনেক ধরনের বাত ব্যথা রোগী হয়ে থাকে বা বাতের সমস্যা হয়ে থাকে সেটা আসলে অনেকেই জানেন না বা এ ব্যাপারে সচেতন নয়। ওজন্য আমরা অনেক রুগীরাই পাই যারা আসলে মূলত আমাদের কাছে বাতের কিছু সমস্যা নিয়ে আসে, পরে আমরা এটা ফার্দার যখন ইভ্যালুয়েশন বা চিন্তাভাবনা বা প্ল্যানিং করতে থাকি তখন দেখা যায় যে আগে থেকে ওনার ডায়াবেটিস রোগটা ছিল, সেটা জটিলতা স্বরূপ হয়তো ওই বাতের সমস্যাটা হয়েছে। মানে ওই বাতের সমস্যাটা আমাদের ইনিশিয়ালি কমপ্লিকেশন বা জটিলতা স্বরূপ আসছে, পরে আমরা ইভ্যালুয়েশন করতে গিয়ে দেখি যে ডায়াবেটিস থেকে ওই সমস্যাটা আসলে হয়েছে আর কি। ডায়াবেটিস রোগীদের তাহলে আপনি বলেছেন যে বাতের অনেকগুলো ধরন আছে, কয়েকশো ধরনের ধরন আছে। ডায়াবেটিস রোগীদের ক্ষেত্রে কোন ধরনের বাত বেশি হয়ে থাকে? আচ্ছা, ডায়াবেটিস রোগীদের বাতগুলোকে যদি আমরা একটু ভাগ করে থাকি, সেটা হচ্ছে কিছু কিছু বাতের সমস্যা সরাসরি ডায়াবেটিস রোগের সাথে জড়িত বা ওতপ্রোতভাবে জড়িত থাকে, আর কিছু কিছু বাতের সমস্যা ডায়াবেটিসের জন্য হয় রিস্কটা বেশি বা বেশি হয়ে থাকে আর কি। সরাসরি যে ডায়াবেটিসের জন্য বাতের সমস্যাগুলো হয়ে থাকে সেটাকে আমরা বডির কোন অংশে বা শরীরের কোন অংশে ধরেছে সেই অনুযায়ী কিছু ভাগে ভাগ করতে পারি। এর মধ্যে সবচেয়ে কমন বা প্রচলিত বাতের মধ্যে আমরা যদি আমাদের ঘাড় বা কাঁধের দিকে বলে থাকি, অ্যাডিসিভ ক্যাপসুলাইটিস আর ফ্রোজেন শোল্ডার নাম অনেকে শুনে থাকবেন, সেটা সবচেয়ে কমন রোগ। এছাড়া আমাদের শোল্ডারে বিভিন্ন লিগামেন্ট বা টেন্ডনে ক্যালসিফিকেশন হয়ে থাকে বা ক্যালসিফাইড টেন্ডেনোপ্যাথি আমরা একটা রোগ বলে থাকি। তারপর 2 নাম্বার যদি আমরা হাতের ক্ষেত্রে বলে থাকি, হাতের ক্ষেত্রে আমাদের হচ্ছে হলো গিয়ে কার্পাল টানেল সিনড্রোম একটা সমস্যা হয়ে থাকে। কার্পাল টানেল বলতে হচ্ছে হাতের যে নার্ভ বা রগ সেই জায়গায় সমস্যা হয়ে থাকে। হাতের ক্ষেত্রে হচ্ছে ট্রিগার ফিঙ্গার বা হাতের ছোট ছোট আঙ্গুলগুলো ক্লিক বা লক হয়ে যায় অনেক সময়, ওটা হচ্ছে মুভমেন্টের সমস্যা হয়ে থাকে, সেই জাতীয় সমস্যা হয়ে থাকতে পারে। এছাড়া ডায়াবেটিসের ক্ষেত্রে পায়ের ক্ষেত্রে অনেক সময় শার্কট জয়েন্ট বা এই জাতীয় সমস্যা হয়ে থাকতে পারে। আর ডায়াবেটিসের জন্য যে বাত রোগগুলোর রিস্ক বা সরাসরি বেড়ে থাকে সেগুলোর মধ্যে আমরা বলি ভিটামিন ডি ডেফিসিয়েন্সি বা ভিটামিন ডির ঘাটতির সমস্যাটা ডায়াবেটিসের রোগীদের ক্ষেত্রে অনেক বেশি থাকে। তারপরে ডায়াবেটিস রোগীদের অস্টিওপোরোসিস বা হাড্ডি ক্ষয় হয়ে যাওয়া বা হাড্ডি ভঙ্গুর হয়ে যাওয়ার সম্ভাবনা, সেটার সম্ভাবনাটা অনেক বেশি থাকে। ডায়াবেটিস রোগীদের ক্ষেত্রে সফট টিস্যু রিউমাটিজম বা শরীরের নরম অংশে যে বাতের সমস্যাগুলো সেগুলো বেশি হয়। আমরা এই বিষয়গুলো নিয়ে আবারও শুনবো আপনার কাছ থেকে। আমাদের একটা ফোন এসেছে, আমরা ফোনটা নিয়ে আসি। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। দর্শক কে বলছেন? আপনার বলতেছি। জি বলুন দর্শক। কথা হচ্ছে যে আমি ডেস্ক জব করি, বলা যায় যে 24 ঘন্টার মধ্যে 18 ঘন্টাই ডেস্কে থাকা লাগে, বাকি সময় ঘুমাই। জি। তো এই যে আমার দেখা যাচ্ছে যে এমনও হয় যে প্রত্যেক সপ্তাহে মানে এক সপ্তাহের মধ্যে আমার 1 ঘন্টাও হাঁটা হয় না। এই ধরনের কাজ যদি আমার চলতে থাকে, বয়স প্রায় 30 প্লাস, তো ডায়াবেটিস হওয়ার কি কোনো সম্ভাবনা আছে কিনা বা এটা থেকে কি করা যেতে পারে? প্রশ্ন কি বুঝতে পেরেছেন? জি জি জি, ধন্যবাদ দর্শক আপনাকে এই চমৎকার প্রশ্নটি করার জন্য। আসলে বর্তমানে আমাদের এই যে আধুনিক যুগে আমাদের কায়িক পরিশ্রম যেমন কমছে, তেমন ডেস্কটপ ওয়ার্ক বা এই জাতীয় সেডেন্টারি ওয়ার্ক আমরা সহজে বলি, মানে বসে বসে কাজগুলো, এই জাতীয় কাজের সাথে কিন্তু বর্তমানে বেশিরভাগ মানুষই, মানে সরাসরি যারা কায়িক পরিশ্রমের সম্পর্কিত নয়, এর সাথে কিন্তু অনেক মানুষ জড়িত থাকে। সেডেন্টারি ওয়ার্ক, আসলে সেডেন্টারি ওয়ার্ক থেকে ডায়াবেটিস পর্যন্ত এটা গড়াবে কিনা অথবা এই পর্যায়ে যাবে কিনা, এটার সাথে আসলে শুধু সেডেন্টারি ওয়ার্ক না, আর অনেকগুলো রিস্ক ফ্যাক্টর জড়িত রয়েছে। এর মধ্যে জেনেটিক রিস্ক ফ্যাক্টর, বাবা মা পরিবারের অন্যান্য কারো ক্ষেত্রে সরাসরি ডায়াবেটিস আছে কি নাই সেটা খুবই গুরুত্বপূর্ণ। সাথে রুগীর হচ্ছে ওজন বা এখন উনি স্থূলতায় আক্রান্ত কিনা সেটা খুবই গুরুত্বপূর্ণ। সাথে হচ্ছে সেডেন্টারি ওয়ার্কটা তো অবশ্যই খুব গুরুত্বপূর্ণ। নর্মালি বলা হয়ে থাকে যে একজন মানুষের প্রতি সপ্তাহে 20 থেকে 30 মিনিট করে মিনিমাম 3 দিন হাঁটা উচিত। সেটা আমাদের রোগ হওয়ার পরে এবং রোগ থেকে বাঁচার জন্য, দুইটা ক্ষেত্রে এটা খুব ভালো কাজ করে। মানে মিনিমাম 20 থেকে 30 মিনিট করে সপ্তাহে 3 দিন যদি মানুষ একটু হেঁটে থাকেন বা একটু দ্রুত হাঁটা বা ঘাম ঝরা এই জাতীয় যদি কোনো কাজ করে থাকেন, তখন ডায়াবেটিস বা এই জাতীয় সরাসরি যে মেটাবলিক ডিজিজগুলো সেগুলো থেকে কম হওয়া বা সেগুলো থেকে বাঁচার রিস্কটা অনেকাংশেই কমে যেয়ে থাকে আর কি। ওজন্য আমাদের এই দর্শকের প্রতি আমরা কি বিশেষ পরামর্শ এই দর্শকের প্রতি ওইটাই, যেহেতু হচ্ছে হলো উনি একটা সেডেন্টারি ওয়ার্ক বা সরাসরি ডেস্কটপ ওয়ার্কের সাথে জড়িত, আমি নিজের জন্য হয়তো বা সপ্তাহে 20 থেকে 30 মিনিট করে 2 থেকে 3 দিনে যদি উনি একটু হেঁটে চলাচল করেন, বাজারে যাওয়ার কাজটা, ছোট ছোট যে কাজগুলো যেগুলোতে আমরা রিক্সায় চলি অথবা এই জাতীয় কাজগুলো, ওগুলো যদি একটু হেঁটে চলাফেরা করেন, তখন ওনার নর্মালি হচ্ছে হলো এই রিস্কগুলো অনেক কমে যাবে আর কমে যাবে। তার মানে হচ্ছে উনি যেভাবে চলছেন ঠিক সেভাবেই আসলে একটু মডিফাই করতে হবে, জাস্ট লাইফস্টাইল একটু মডিফিকেশন। দর্শক আশা করি আপনার প্রশ্নের জন্য খুব সুন্দর এবং চমৎকার পরামর্শ আপনি পেয়েছেন।
আপনি আমাদেরকে ডায়াবেটিস রোগীদের বাতের বিভিন্ন ধরনের কথা বলেছেন, তার মধ্যে খুবই পরিচিত একটি শব্দ আমাদের দর্শকরা হয়তো বা জানেন, যে ফ্রোজেন শোল্ডার, বা যেটাকে আমরা বলছি যে অ্যাডহেসিভ ক্যাপসুলাইটিস। আমরা এটা সম্পর্কে একটু আপনার কাছে জানতে চাই যে ফ্রোজেন শোল্ডার আসলে কাকে বলে। আসলে এই ফ্রোজেন শোল্ডার বা এই বাতটা বর্তমানে সবচেয়ে প্রচলিত কয়েকটি বাতের মধ্যে একটি। রোগীরা আমাদের চেম্বারে এসেই বলে যে আমার তো ফ্রোজেন শোল্ডার হয়েছে। জি, ফ্রোজেন শোল্ডার বাতটা আসলে হচ্ছে শুধু ডায়াবেটিসের সাথেই যে জড়িত সেরকম না, ডায়াবেটিস ছাড়াও অন্যান্য আরও কিছু রিস্ক ফ্যাক্টর রয়েছে এটার মধ্যে। যেমন প্রথমত অনিয়ন্ত্রিত ডায়াবেটিস, সেটা তো বললামই। সাথে কারো যদি এখানে শোল্ডারের ট্রমা বা আঘাতের যদি হিস্ট্রি থাকে, সাথে হচ্ছে হলো গিয়ে এমন কোনো কাজ উনি করেন যেটাতে হচ্ছে রিপিটেড শোল্ডার মুভমেন্ট হওয়া, শোল্ডারে মাইনর ইনজুরি, ছোট ছোট ইনজুরি হওয়ার সম্ভাবনা, ওভারহেড অ্যাক্টিভিটি মানে হাত উঠিয়ে কাজ করা যারা, যেমন গার্মেন্টস ওয়ার্কার অনেক সময় হাত উঠিয়ে কাজ করে, তাদের ক্ষেত্রে থাইরয়েড সমস্যার সাথে এই জাতীয় রোগটা মানে হওয়ার সম্ভাবনা বেশি থাকে আর কি। এই ফ্রোজেন শোল্ডার রোগটা নির্ণয় করার জন্য আমরা রোগীর জীবনযাত্রা একটা হিস্ট্রি নিয়ে থাকি, উনি এই জাতীয় আমি যে রিস্ক ফ্যাক্টরগুলো বলেছি এই জাতীয় কোনো লক্ষণ বা এই জাতীয় সমস্যা রয়েছে কিনা। তার ফ্রোজেন শোল্ডারে আসলে মানে রোগী কিভাবে বুঝবেন যে তার ফ্রোজেন শোল্ডার হয়েছে, রোগীর কি কি লক্ষণ প্রকাশ পায়? আচ্ছা, ফ্রোজেন শোল্ডারের ক্ষেত্রে আমরা স্টেপ ওয়াইজ যদি বলি, ফার্স্ট স্টেজ বা ইনিশিয়াল স্টেজে তখন হচ্ছে হলো পেইনফুল স্টেজ। জি, প্রথম স্টেজ, এই স্টেজে হচ্ছে হলো শোল্ডারে তীব্র ব্যথা হতে পারে। তীব্র ব্যথাটা মূলত রাতের বেলা সবচেয়ে বেশি হয়ে থাকে, মানে যেদিকে তিনি তার এই শোল্ডার জয়েন্ট নড়াচড়ার ক্ষেত্রে ব্যথা পাবেন নাকি সব সময় ব্যথা না, থাকবে? একটু বলছি। এটাতে হচ্ছে হলো ফ্রোজেন অ্যাকিউট স্টেজে শোল্ডারের ব্যথাটা মূলত রাত্রে বেশি হয়ে থাকে, জি, সাথে হচ্ছে ব্যথার সাথে শোল্ডার রেস্ট্রিকশন অ্যাপেয়ার করতে থাকে। জি, রেস্ট্রিকশন বলতে হচ্ছে হলো এই নামের সাথে যেটা জড়িত ফ্রোজেন, মানে শোল্ডারের সকল ধরনের মুভমেন্ট বা রেস্ট্রিকশন। প্রথমে হচ্ছে হলো ব্যথার সাথে মুভমেন্টটাও রেস্ট্রিকশন হয়ে যাবে, একটা নির্দিষ্ট লেভেল পরে তখন হচ্ছে হলো ব্যথাটা কিছুটা কমে যায়, তখন শুধু রেস্ট্রিকশনটা বা মুভমেন্টের যে জড়তা বা আড়ষ্ট ভাব সেটা পারসিস্টেন্ট থাকতে থাকে। তারপর একটা নির্দিষ্ট সময় পরে আমরা বলি রিকভারি স্টেজ, এটা নর্মালি 1.5 থেকে 2 বছর অথবা কারো কারো 1 বছর পরেও হতে পারে। সেই সময় পরে একা একাই আস্তে আস্তে রিকভারি স্টেজে চলে যায় আর কি, মানে একা একাই রেস্ট্রিকশনটা থেকে আস্তে আস্তে রিকভারির দিকে চলে যায় আর কি। এই তিনটা স্টেজ মতো, ইনিশিয়াল পেইনফুল স্টেজ, পরে রেস্ট্রিকশন স্টেজ, পরে হচ্ছে রিকভারি স্টেজ। তার মানে রোগী বুঝবেন যে তার প্রথমেই শোল্ডার জয়েন্টে ব্যথা হচ্ছে, ব্যথা হবে, তার সাথে এরপরে হচ্ছে হলো নড়াচড়া মুভমেন্টের মুভমেন্টের ব্যাঘাত ঘটবে, ঠিক মতো নড়াচড়া করতে পারবেন না। তো এই ধরনের সমস্যা তো অনেক সময় আমরা দেখতে পাই, আমাদের পরিচিত জনদেরও অনেক সময় ঠিক এরকম প্রবলেম ফিল করে যে জয়েন্ট হঠাৎ করে নড়াতে পারছেন না বা তীব্র ব্যথা হচ্ছে, তিনি ওই সময়ে কোথায় যাবেন? আচ্ছা, এই সময়ে হচ্ছে হলো ইনিশিয়াল স্টেজে আমরা হচ্ছে হলো গিয়ে রোগটা আসলেই ফ্রোজেন শোল্ডার কিনা নাকি অন্য কোনো সমস্যা থেকে হয়েছে সেটাটা ইভ্যালুয়েশন করা বা ওই রোগটা নির্ণয় করাটা গুরুত্বপূর্ণ। কারণ হচ্ছে সেক্ষেত্রে ওই যে একটু আগে আমি যেগুলো বললাম হিস্ট্রি নেওয়া, এই জাতীয় কোনো রিস্ক ফ্যাক্টর আছে কিনা সেটা ইভ্যালুয়েশন করব আমরা। তারপর আমরা সরাসরি ফিজিক্যাল এক্সামিনেশনের মাধ্যমে এটা কি ফ্রোজেন শোল্ডার নাকি অন্য কোনো এই জাতীয় অন্য কোনো লিগামেন্ট, টেন্ডন বা রগের সমস্যার জন্য হচ্ছে সেটা আমরা একটু বের করার চেষ্টা করি। প্রয়োজনে হয়তো এই জাতীয় আমি একটু আল্ট্রাসোনো বা এক্সরে করে দেখতে পারি। তারপর আমি যখন পুরোপুরি নিশ্চিত হয়ে যাব যে এটা ফ্রোজেন শোল্ডার বা অ্যাডহেসিভ ক্যাপসুলাইটিসের সমস্যা, তখন আমরা ধাপে ধাপে ট্রিটমেন্টের ক্ষেত্রে আর কি আগাই। আমি যদি ট্রিটমেন্টের ক্ষেত্রে মানে অল্প অল্প করে বলি, ইনিশিয়াল স্টেজে হয়তো বা আমরা কিছু ব্যায়াম শেখানোর সাথে হচ্ছে হলো গিয়ে প্রয়োজন মতো খুব ব্যথা অনুযায়ী সামান্য হয়তো ব্যথার ওষুধ দিতে পারি। এর মধ্যে ব্যায়ামের মধ্যে আমি বলি হচ্ছে হলো গিয়ে রেঞ্জ অফ মোশন এক্সারসাইজ। রেঞ্জ অফ মোশন বলতে ফ্রোজেন শোল্ডারে তো প্রথমেই সকল শোল্ডারের জয়েন্টের সকল মুভমেন্ট একবারে করতে পারবে না, এটা হচ্ছে প্রথমে যতটুকুর মধ্যে উনি ব্যথা ফিল করতে পারে বা সহ্য করতে পারবে এই জাতীয় মুভমেন্টের মধ্যে আস্তে আস্তে করে শোল্ডারের মুভমেন্টটা বাড়ানো। দরকার পড়লে উনি এটা নিজেও করতে পারেন অথবা পরিবারের অন্য কারো সাহায্য মানে নিয়ে করতে ব্যথা পারেন। হয়েছে দেখে সেটাকে রেস্টে রাখার সুযোগ নেই। রেস্ট্রিকশনে রাখবে সেরকম না, যত এটা মুভমেন্ট আস্তে আস্তে বাড়াবে তত শোল্ডারের ক্ষেত্রে জাম ভাবটা বা আড়ষ্ট ভাবটা আস্তে আস্তে কমতে থাকে। ওই ব্যায়ামটাকেই বলা হয় 1 নাম্বার এক্সারসাইজ। তারপরে 2 নাম্বারে ব্যায়ামের পাশাপাশি হচ্ছে হলো আমরা কিছু ওষুধ সাজেস্ট করতে পারি, প্রয়োজন মতো হয়তো ব্যথার ওষুধ দেওয়া অথবা এই জাতীয় ক্ষেত্রে। আর একদম লাস্ট স্টেজে যদি কারো ব্যথা খুব তীব্রতা বেশি হয়ে থাকে বা সমস্যা বেশি হয়ে থাকে, তখন আমরা হয়তো বা প্রয়োজন মতো একটু স্টেরয়েড জাতীয় ওষুধ বা স্টেরয়েড একটু ইনজেকশন দিয়ে আমরা এটা ট্রিটমেন্টটা করে থাকি আর কি। জি, অনেক ধন্যবাদ। আমরা ফ্রোজেন শোল্ডার সম্পর্কে মোটামুটি ভালো অনেকগুলো তথ্য আপনার কাছ থেকে পেলাম। আপনি বলেছেন যে এটার রিকভারি স্টেজটা একটা সময় সাপেক্ষ ব্যাপার। তো অনেক ক্ষেত্রে রোগীরা তো একটু কষ্টে হতাশ হয়ে যেতে পারেন যে এই ব্যথা যে শুরু হলো আর সারছে না, তাদের প্রতি কি বার্তা দিবেন?
না, এটা আসলে অনেক রোগীদের মধ্যে প্রথম দিকে আসলে ব্যথার তীব্রতাটা একটু বেশি থাকে, তো ওই জন্য অনেক রোগীরা, কারণ যে ব্যথাটা সহ্য করে সে আসলে বোঝে যেটা কষ্টটা কতটুকু। জি আমি আপনি এখানে বসে কিন্তু এটা বোঝাটা কঠিন। জি ওই জন্য মানে রোগীদেরও আমি দোষ দিই না, তবে এটার ক্ষেত্রে প্রপার কাউন্সিলিংটা খুব গুরুত্বপূর্ণ। কারণ হচ্ছে এই যে আমি যে একটু আগে বললাম, একটা ট্রিটমেন্ট না নিলেও কিন্তু 1 থেকে 1.5 বছর একটা নির্দিষ্ট কোর্সের পর এটা একা একাই রিকভারি করতে থাকবে। ওজন্য রোগীদের ক্ষেত্রে আমি বলবো এটার এই ফ্রোজেন শোল্ডার বা অ্যাডহেসিভ ক্যাপসুলাইটিসের ক্ষেত্রে হতাশ হওয়ার বা দুঃখ পাওয়ার খুব বেশি কারণ নেই। কারণ একটা নির্দিষ্ট সময় পরে আমাদের যদি ডায়াবেটিসের নিয়ন্ত্রণ থাকে, উপযুক্ত চিকিৎসা পাওয়া যায়, তখন হচ্ছে কেউ কেউ অনেক দ্রুত রিকভারির ক্ষেত্রে চলে যায়। অনেক রোগীরা হয়তো আমাদের ট্রিটমেন্টে 1-1.5 মাসে 2 মাসে অনেক সময় কুইক রিকভারির ক্ষেত্রেও চলে যেতে পারে আর কি। সেক্ষেত্রে এক্ষেত্রে হতাশ হওয়ার কিছু নেই। বর্তমান চিকিৎসা আধুনিক বিজ্ঞানের অগ্রসরের মাধ্যমে এটা অনেক দ্রুতই ইনশাল্লাহ রিকভারি করা সম্ভব ইনশাল্লাহ। জি, অনেক ধন্যবাদ আপনাকে আমাদের বিষয়টি পরিষ্কার করবার জন্য আমাদের কাছে। আমরা আরেকটা কমন সমস্যা নিয়ে কথা বলতে চাই, সেটি হচ্ছে আপনি বলেছেন যে ভিটামিন ডি নিয়ে আপনি কথা বলেছিলেন, যে ভিটামিন ডি এর ঘাটতি হওয়া, এটাও আমাদের দর্শকরা পরিচিত। ভিটামিন ডি তো আমাদের শরীরের জন্য একটি প্রয়োজনীয় উপাদান, অতি প্রয়োজনীয় উপাদান। এটার ঘাটতি হলে আসলে শরীরে কী ধরনের প্রভাব পড়ে? হ্যাঁ, এই ভিটামিন ডি বা এই জাতীয় সমস্যা নিয়েও আমাদের হচ্ছে অনেক ভুল ধারণা বা লক্ষণগুলো নিয়ে একটু ধারণা, একটু ডেফিসিয়েন্সি আছে। আসলে ভিটামিন ডি ঘাটতি হলে সরাসরি কিন্তু কোনো জয়েন্ট বা আপনার জয়েন্ট বা হচ্ছে হলো গিরায় প্রদাহ বা ইনফ্লামেশন হয় না। ভিটামিন ডি সমস্যা হলে আমরা মোটা দাগে যদি 4-5টা লক্ষণ বলি, সেটা হচ্ছে হলো জেনারেলাইজড হাড্ডিতে বা হচ্ছে হলো জেনারেলাইজড একটা পেইন হয়। জি, খুব তীব্র আকারেও যে হবে সেরকম না, সামান্য আকারে হয়তো হতে পারে। সাথে হচ্ছে হলো মাংসে ব্যথা বা মাংসে একটু আড়ষ্ট ভাব হওয়া। ভিটামিন ডি সমস্যা হলে রক্তে চর্বির পরিমাণটা বেড়ে যাওয়ার সম্ভাবনা বা হৃদরোগের ঝুঁকি অনেক সময় বেশি হয়ে থাকে। ভিটামিন ডির ক্ষেত্রে অনেক সময় যদি তীব্র আকারেও দেখা দেয়, তখন কারো কারো স্মৃতিশক্তিতে একটু সমস্যা দেখা দিতে পারে আর কি। এগুলা হচ্ছে মোটা দাগে ভিটামিন ডির সমস্যা হয়ে থাকে। ভিটামিন ডি এর সমস্যা এটা মানে নির্ণয় কিভাবে করা হয়ে থাকে? হ্যাঁ, ভিটামিন ডির ক্ষেত্রে ওই যে আমি যে লক্ষণগুলো বললাম, এই জাতীয় লক্ষণ যদি কারো মধ্যে দেখা দিয়ে থাকে, তখন হচ্ছে হলো গিয়ে আমরা ধারণা করে থাকি যে ওনাদের ভিটামিন ডির সমস্যা হয়ে থাকে। তখন ভিটামিন ডির রক্তে যে কী পরিমাণ রয়েছে সেটা দেখার জন্য ভিটামিন ডির লেভেলটা আমরা করতে পারি। ভিটামিন ডি লেভেলটা করে তারপর আমরা হচ্ছে ভিটামিন ডি কতটুকু ডেফিসিয়েন্সি নাকি কী অবস্থায় আছে সেটা দেখে আমরা আসলে মূলত নির্ণয় করে থাকি। জি, কারো যদি ভিটামিন ডি শরীরে ঘাটতি এটা নিশ্চিত হয় পরীক্ষা করার মাধ্যমে, এটাকে কারেকশন করার উপায় কি? আসলে বর্তমান প্রেক্ষাপটে মানে ভিটামিন ডি কারেকশনের ক্ষেত্রে শুধু রোদে যে কারেকশন করাটা একটু কঠিন। আমি যদি আইডিয়ালি বলি কতক্ষণ রোদে থাকা লাগবে, সেক্ষেত্রে বইপত্রের কথা বা ইন্টারন্যাশনাল বর্তমান গাইডলাইন অনুযায়ী একজন মানুষের শরীরের মিনিমাম 30% অংশ বা 30% অংশ ওপেন থাকতে হবে এবং সপ্তাহে মিনিমাম 20 থেকে 30 মিনিট করে 4 থেকে 5 দিন রোদে থাকা। এখন 30 আমরা কতটুকু বা কীভাবে বুঝবো? সেটা হচ্ছে হলো গিয়ে আমি একদম সহজে যদি আমি বলি, কারো হাঁটুর নিচের অংশটা, হাতের শোল্ডারের পরের অংশ থেকে নিচের অংশ এবং কাঁধ এবং মাথার অংশটা যদি ওপেন থাকে, মানে খোলা থাকে, কোনো কাপড় দিয়ে ঢাকা থাকবে না থাকে, সেটাকে আমরা বলবো বডি 30% বা 30% ওপেন থাকা আর কি। এটা কিন্তু হচ্ছে হলো বাংলাদেশের প্রেক্ষাপটে একজন মহিলার জন্য খুব কঠিন, অনেক কঠিন। কারণ হাঁটুর নিচের অংশটা কাঁধের থেকে পুরো অংশটা, শোল্ডার অংশটা পুরোটা ওপেন রেখে সকাল 9টা থেকে বিকাল 3টা এই টাইমটা আমরা ওদের মানে সবচেয়ে ইফেক্টিভ টাইম বলা হয়। সেই সময়টা মিনিমাম 30 থেকে 40 মিনিট করে সপ্তাহে 4 থেকে 5 দিন থাকা। এটা কিন্তু আমরা যদি বর্তমান মানে আমাদের লাইফস্টাইল অনুযায়ী কিন্তু বলতে গেলে খুব কম মানুষেরই হয়ে থাকে এই অংশটা। আমরা হয়তো বা মুখমণ্ডলে কিছু অংশ ওপেন করা, হাতের এই অংশটা ওপেন করা থাকে, তো ওই ফুল পার্টটা এক্সপোজ করে রোদে যাওয়াটা একটু ডিফিকাল্ট। ওই জন্য বর্তমানে কিন্তু অনেক মানুষের, যদিও সরাসরি বাংলাদেশের জরিপ চালানো হয়নি, কিন্তু আমার মনে হয় বর্তমানে 70 to 80% মানুষই কিছু না কিছু ক্ষেত্রে ভিটামিন ডি ডেফিসিয়েন্সিতে ভুগছেন আর কি। জি, এটার রিকভারির উপায় কি? একটা রোদের কথা আপনি বললেন, এবং সেটাও আপনি বলেছেন যে আসলে এই শর্ত মেনে এইভাবে রোদের মাধ্যমে ভিটামিন ডি এর ঘাটতি পূরণ করা, এটা বাংলাদেশের সোশিও ইকোনমিক বা কালচার অনুযায়ী অনেক সময় সম্ভব হয় না, ইভেন অনেকের সময়ও হয় না। তো সেটার বিকল্প কি উপায় আছে সেটা রিকভারি করার? সেক্ষেত্রে সরাসরি যদিও রোদের মাধ্যমে ফুল রিকভারি করাটা একটু ডিফিকাল্ট, তাও আমরা যতটুকু পারা যায় আমাদের সাধ্যের মধ্যে, মানে একটু সানলাইট এক্সপোজারটা খুব গুরুত্বপূর্ণ। আমরা ধরেন একটু বাইরে গেলে অনেক সময় ছাতা বা আমব্রেলা ইউজ করি, যেটা একটু যতটুকু পারা যায় কম রাখা, একটু মানে রোদের মধ্যে এক্সপোজ করা। আর তার সাথে হচ্ছে কিছু ফুড হ্যাবিট এবং হচ্ছে হলো একদম লাস্ট স্টেজে ওষুধ। ফুড হ্যাবিটের মধ্যে হচ্ছে হলো ভিটামিন ডি সমৃদ্ধ খাবারগুলো খুব গুরুত্বপূর্ণ।
ভিটামিন ডি সমৃদ্ধ খাবারের মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ হচ্ছে হলো গিয়ে ভালো ফ্যাট জাতীয় খাবার, বিশেষ করে সামুদ্রিক মাছের যে ফ্যাট জাতীয় খাবারগুলো সেগুলো তো ভিটামিন ডির খুব ভালো সোর্স বলা হয়ে থাকে। তারপর হচ্ছিল ডিমের কুসুম বা সাদা অংশ, এই জাতীয় অংশগুলোতে ভিটামিন ডির একটা ভালো সোর্স হিসাবে এই খাদ্যের মাধ্যমে ভিটামিন ডির ঘাটতি অনেকাংশেই পূরণ করা সম্ভব হয়ে থাকে। তারপরও যদি কারো লক্ষণ বা এই জাতীয় মানে মেটাবলিজমে একটু থাকে, তখন হয়তো বা আমরা ভিটামিন ডির লেভেল করে ভিটামিন ডি সাপ্লিমেন্ট বা ভিটামিন ডির ক্ষেত্রে যতটুকু যার প্রয়োজন সে জাতীয় স্বল্পস্থায়ী অথবা দীর্ঘমাত্রা একটু ওষুধ দিয়েও হয়তো আমরা ভিটামিন ডি ওষুধ দিয়েও কারেকশন করার সুযোগ আছে। এই চিকিৎসা কি অনেক ব্যয়বহুল? মানে আমি বলতে চাচ্ছি যে অনেকের তো ঘাটতি দেখা দিতে পারে, হ্যাঁ, যে যেমন এর যতগুলো কথা আমরা বললাম যে সূর্যের আলো অথবা সূর্য মানে রোদ, তারপরে হচ্ছে সামুদ্রিক মাছ, এগুলো অনেক সময় নাগালের মধ্যে সবার ক্ষেত্রে নাও থাকতে পারে। তাদের বিকল্প হিসেবে যেগুলো ওষুধ দেওয়া হয়, মুখে খাওয়ার ওষুধই তো সাজেস্ট করা হয়ে থাকে। তবে হচ্ছে আমি যদি একটু বলি, উপর আল্লাহ আমাদের শরীরের প্রত্যেকটা অংশে মোটামুটি এমনভাবে তৈরি করে দিয়েছে যে 5 থেকে 6 গুণ পর্যন্ত ঘাটতিটা সে কভার করার মতো কিন্তু আল্লাহর রহমতে আছে আমাদের প্রত্যেকটা শরীরেরই। ওই জন্য ঘাটতি থাকলেও যে সকলের লক্ষণ হবে সেরকম না। ধরেন 100 জন রোগীর যদি ঘাটতি থাকে, এর মধ্যে হয়তো 10 থেকে 12 জনের মধ্যে লক্ষণ বা আমি যে জাতীয় কষ্টগুলো বলেছি ওগুলো আর কি উপর আল্লাহ আমাদের যেভাবে মানে সৃষ্টি করেছেন একটা অশেষ নিয়ামত, সেই হিসাবে সামান্য কয়েকজনের মধ্যে থাকে আর কি। ধন্যবাদ, আমরা বুঝতে পেরেছি। আমরা একটা ফোন এসেছে, আমরা ফোনটা নিয়ে আবার আলোচনা ফিরে আসছি। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। দর্শক কে আছেন আমাদের সাথে? আপনার পরিচয় দিয়ে প্রশ্ন করুন। বলছিলাম জি আপনার মিরপুর থেকে। জি আমার মাসখানেক আগে জি আমি বাইক অ্যাক্সিডেন্ট করে পড়ে গেছিলাম আর কি। তো আমার হিপে আমি একটা ব্যথা পাই মাসলে। জি মানে ডাক্তার দেখে কয়েকদিন ওষুধও খেয়েছিলাম, কিন্তু এখন কোথাও বসলে দীর্ঘ সময় বসে থাকলে ওঠার সময় ওই ব্যথাটা প্রচন্ড ভাবে অনুভব করি। এই বিষয়ে কি করতে পারি? মানে ব্যথাটা যাচ্ছে না। জি, আর কিছু জানতে চান কি? জি না, এটাই। জি, আপনার ব্যথাটা মূলত কোন জায়গা থেকে শুরু হয় বা কোন দিকে কোনো দিকে রেফার হয় কিনা অথবা শরীরের এক অংশ থেকে অন্য অংশে যায় কিনা সে ব্যাপারে কি একটু বলবেন কিনা? রেফার হয় না, এটি আপনার হলো ওই একই জায়গায়, মানে কোমরের নিচে যে আমাদের হিপ আছে, হিপের একটু উপরে ব্যথাটা। বসে কোথাও দীর্ঘ সময় বসে থাকলে ওঠার সময় প্রচন্ড পেইন করে। এমনি শুয়ে থাকলে ব্যথা করে না, হাঁটা চলা করলেও ব্যথা করে না। আচ্ছা আচ্ছা, জি আচ্ছা, ধন্যবাদ আপনাকে। ওনার লক্ষণটা শুনে আমার যেটা মনে হচ্ছে এইটা হয়তো বা উনি বাইক অ্যাক্সিডেন্টের সময় কোনো কারণে হয়তো বা প্রোলাপস ডিস্ক বা হচ্ছে ডিস্কের সমস্যা শুনেই মনে হচ্ছে আর কি আমার কাছে। যদিও সরাসরি পরীক্ষা নিরীক্ষা না করে রোগীকে অথবা ফিজিক্যাল এক্সামিনেশন না করে বলাটা একটু ডিফিকাল্ট, তবে ওনার লক্ষণ প্রাথমিকভাবে শুনে যেটা মনে হচ্ছে ওনার ডিস্কে হয়তো বা একটু সমস্যা থাকতে পারে, অথবা আগে থেকে কিছুটা ছিল, এটা বাইকের অ্যাক্সিডেন্টের কারণে হয়তো একটু বেড়েছে অথবা একটু সামনে পিছনে চলে আসছে, হয়তো এটা মনে হচ্ছে। ওনার এখন করণীয় কি? ওনার এক্ষেত্রে হচ্ছে যদি উনি রেস্ট না নিয়ে থাকেন, কয়েকদিন একটু রেস্ট নেওয়া, কয়েকদিন সম্ভব হলে বাইক চালানোটা যতটুকু পারা যায় অ্যাভয়েড করা, চলালেও হচ্ছে বাইকটা উঁচু নিচু এবড়ো থেবড়ো রাস্তায় না চালানো, কোমরে সম্ভব হলে একটু সাপোর্টিভ বেল্ট বা লাম্বার কোর্সেপ জাতীয় জিনিসটা ব্যবহার করা, প্রয়োজন মতো হয়তো এক্সরে করে সামান্য একটু ডাক্তারের পরামর্শ অনুযায়ী ওষুধ খাওয়া আর কি। এবং এই ব্যথাগুলো তো আঘাতের ব্যথা অনেক সময় জয়েন্টের আমরা দেখেছি যে সারতে একটু সময় লাগে কিন্তু অনেকের। হ্যাঁ হ্যাঁ, এটা হচ্ছে আমাদের বডির এক একজনের রিকভারি টাইম এক এক ধরনের, কারো ক্ষেত্রে 1 সপ্তাহ হয়ে যায়, কারো একটু 2-3 মাসও থাকে। ওনার 1 মাস হয়েছে। 1 মাস যেহেতু, তার মানে হচ্ছে ওনার হয়তো বা একটু রিকভারি টাইমটা একটু বেশি হচ্ছে। উনি একটু কয়েকদিন রেস্টে থেকে একটু বেল্ট ব্যবহার করে দেখুক, প্রয়োজন মতো হয়তো একটু ব্যথার ওষুধ খাওয়া আর কি। দর্শক, আশা করি আপনার পরামর্শ আপনি পেয়েছেন। আমাদের আলোচনারও আমরা অনেকাংশেই শেষের দিকে এসেছি। আমরা আরেকটি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আপনার সাথে কথা বলতে চাই, যেটি সম্পর্কেও আপনি আমাদেরকে বলেছেন, সেটি হচ্ছে কার্পাল টানেল সিনড্রোম। এবং আপনি বলেছেন যে ডায়াবেটিস রোগীদের সঙ্গে তার একটা ঘনিষ্ঠ সম্পর্ক আছে। শুরুতে আমাদেরকে আপনি একটু জানাবেন যে কার্পাল টানেল সিনড্রোম এটা আসলে কি এবং এটা শরীরের কোন জায়গাতে হয়? এই কার্পাল টানেল সিনড্রোম, এই রোগটা নামটা শুনতে একটু কঠিন বা আনকমন মনে হলেও আমি যখন লক্ষণগুলো বলবো আমার মনে হয় অনেকেই এই রোগটায় কোনো সময় ভুগেছিলেন অথবা এই রোগটায় ভুগছেন এই জাতীয় মনে হবে। কার্পাল টানেল সিনড্রোমে যে সমস্যাগুলো বা লক্ষণগুলো হয়ে থাকে সেটা হচ্ছে হাতের নির্দিষ্ট একটা অংশে ইনিশিয়াল স্টেজে বা প্রাথমিক অবস্থায় একদম ঝিনঝিন বা অবশ লাগা বা হাতটা ভারী ভারী লাগা, এই জাতীয় সমস্যাগুলো দিয়ে ফার্স্ট স্টেজের দিকে শুরু হয়ে থাকে। কারণ কার্পাল টানেল সিনড্রোমে যে সমস্যাটা হয় আমাদের হাতে বা কবজির এখানে এক ধরনের নার্ভ বা রগে একটু প্রদাহ বা চাপ খেয়ে থাকে আর কি। সেটার জন্য আমাদের ওই নার্ভ বা রগটি যেই জায়গাটায় শরীরের কাজ করে বা যে অংশটায় সাপ্লাই দেয়
সেই অংশটায় ঝিনঝিন লাগা, অবশ লাগা, কারো কারো ভারী হয়ে থাকা, এই জাতীয় লক্ষণ দিয়ে ইনিশিয়াল স্টেজে শুরু হয়। এই সমস্যাটা মূলত রাতে যখন ঘুমিয়ে থাকে, যখন হাতটা ফ্লেক্স বা একটু ফোল্ড অবস্থায় থাকে তখন বেশি হয়। অনেক সময় এই সমস্যার জন্য অনেকের ঘুমও ভেঙে যেয়ে থাকতে পারে। তারপরে যদি ট্রিটমেন্ট না নেওয়া হয়ে থাকে অথবা রোগটা যখন একটু অ্যাগ্রেসিভ পর্যায়ে চলে যায়, তখন হাতের দুর্বলতা থেকে শুরু করে এই জিনিসটা একটু প্রক্সিমাল দিকে বা সামনের দিকে একটু এক্সটেন্ড করে অনেক সময় কবজি পর্যন্ত বা এলবো জয়েন্ট পর্যন্ত বা কনুই পর্যন্ত এটা অগ্রসর হতে পারে আর কি। মানে হাতে ঝিনঝিন লাগা, অবশ লাগা, এই জাতীয় জিনিস দিয়ে কার্পাল টানেল সিনড্রোম বা সমস্যাটা শুরু হয়ে থাকে। তার মানে এরকম যদি হয় হঠাৎ করে কারো একটি হাতে, বিশেষ করে হাতের কিছু জায়গাতে আপনি যেটা বলেছেন যে ঝিঝি লাগছে, অবশ লাগছে, ভারী ভারী লাগছে, একটু দুর্বল লাগছে হাতে, তাহলে সেটাকে, এবং তিনি যদি বিশেষ করে ডায়াবেটিসের রোগী হন, যেহেতু আমাদের ইস্যুটা যেহেতু এসেছে, তাহলে আসলে এই বিষয়টাকে হালকাভাবে নেওয়া যাবে না, এবং এখান থেকে তো হাতের আরো অনেক এটা একটা নির্দিষ্ট সময় পরে যদি একদম নার্ভ ড্যামেজ হয়ে যায় বা ক্ষতিগ্রস্ত হয়ে যায়, তখন হাতে একদম দুর্বলতা হওয়া বা মাংসপেশি শুকিয়ে যাওয়া বা এই জাতীয় তীব্র সমস্যা একদম লাস্ট স্টেজে হতে পারে আর কি। হতে পারে। তো এরকম সমস্যা হলে এই রোগীগুলো আসলে, মানে আমাদের প্রেক্ষাপট অনুযায়ী আমি বলছি, আমাদের রোগীরা যেহেতু এখন পর্যন্ত বাংলাদেশের ডেভেলপড চিকিৎসা ব্যবস্থার সকল ব্রাঞ্চগুলো সম্পর্কে সবাই পুরোপুরি অবহিত না, তো তারা আসলে কোথায় যাবেন? কারণ এই বিষয়টা নিয়ে আমাদেরকে অনেক সময় ফেস করতে হয় যে কোন চিকিৎসকের কাছে তিনি যাবেন। এটাকে অর্থোপেডিক্সের কাছে যাবেন, নিউরোমেডিসিনের কাছে যাবেন, নিউরোসার্জারির কাছে যাবেন, না রিউমাটোলজিস্টের কাছে যাবেন? আমি বুঝতে চাচ্ছি যে আসলে এরকম সমস্যা শুরু হলে রোগীরা ওই সময়টাতে কি করবেন? আসলে যেহেতু এই সমস্যাগুলো ডায়াবেটিসের জটিলতা স্বরূপ হচ্ছে, ওই জন্য এই ব্যাপারে মনে হয় একটু কম্বাইন্ড অ্যাপ্রোচ থাকাটা ভালো অপশন। কম্বাইন্ড অ্যাপ্রোচের মধ্যে যেহেতু ডায়াবেটিসের কমপ্লিকেশন বা ডায়াবেটিসের গুড কন্ট্রোলটা ফার্স্ট এবং বেস্ট অপশন, ওই জন্য ডায়াবেটিসের একজন গুড কন্ট্রোলের জন্য মেডিসিন বা ডায়াবেটিস রোগ বিশেষজ্ঞের কাছে অবশ্যই যাওয়া লাগবে। সাথে এই রোগের ট্রিটমেন্টের জন্য আমাদের ওষুধের অপশনের জন্য রিউমাটোলজিস্ট, কিছু ব্যায়ামের অপশনের জন্য একজন ফিজিক্যাল মেডিসিন স্পেশালিস্ট, এই জাতীয় একটা গ্রুপ অ্যাপ্রোচের মাধ্যমে যদি রোগটা ট্রিটমেন্ট করা হয়, তখন রোগীরা আধুনিক চিকিৎসা এবং সর্বোত্তম চিকিৎসা পেতে পারেন। জি, এটার ডায়াগনোসিস বা রোগটাকে নিশ্চিত করার কি কোনো পরীক্ষা নিরীক্ষার দরকার আছে, নাকি চিকিৎসক রোগী দেখে এটা বুঝে নেন? এই জাতীয় রোগগুলো আসলে আমরা মূলত হিস্ট্রি এবং ফিজিক্যাল এক্সামিনেশনের মাধ্যমে মূলত নির্ণয় করে থাকি। তাও অনেক সময় একটু যদি জটিলতা বোধ করে থাকি আমরা, তখন সরাসরি হয়তো হাতের ক্ষেত্রে একটু আল্ট্রাসোনো বা ওই রোগের ইনভলভমেন্ট আছে কিনা দেখার জন্য নার্ভ কন্ডাকশন টেস্টটা করে 100% হয়তো কনফার্ম করা যেতে পারে। কার্পাল টানেল সিনড্রোম কারো নিশ্চিত যদি হয়ে যায় রোগ নির্ণয়, এটার চিকিৎসা পদ্ধতি কি কি আছে? আপনি যদিও বলেছেন যে এর ওষুধের দরকার হতে পারে, ব্যায়ামের দরকার হতে পারে, তারপর একটু সামগ্রিকভাবে আর কি কি চিকিৎসা পদ্ধতি আছে? আচ্ছা, মূলত আমাদের এই রোগগুলো যেহেতু ডায়াবেটিসের কমপ্লিকেশন স্বরূপ হচ্ছে, এর জন্য ফার্স্ট স্টেপ হচ্ছে ডায়াবেটিসের গুড কন্ট্রোল করা। ডায়াবেটিসের গুড কন্ট্রোল না করলে রোগটা বারবার হওয়া অথবা রোগটা তীব্র আকারে যাওয়ার সম্ভাবনা খুব বেশি বেড়ে যায়। ডায়াবেটিসের গুড কন্ট্রোলের সাথে সেকেন্ড স্টেজে হচ্ছে এক্সারসাইজ করা। কারণ একটু আগেই বলেছি, হাত ভাঁজ অবস্থায় বা ফোল্ডিং অবস্থায় বা কবজিতে যখন ভাঁজ অবস্থায় রোগটা বেশি হয়ে থাকে, ওই জন্য হাতের এক্সটেনশন এক্সারসাইজটা করাটা খুব গুরুত্বপূর্ণ। তারপর এই রোগের তীব্রতা বা সমস্যাটা যেহেতু রাতের বেলা বেশি হয়, রাতের বেলা এক ধরনের স্প্লিন বা কার্পাল টানেল সিনড্রোম স্প্লিনটা আমরা বলে থাকি, সেটা যদি অনেক সময় পড়ে থাকে, তখন রাতের বেলা হাতটা ভাঁজ বা ফোল্ড হওয়া বা রগে চাপ খাওয়ার সম্ভাবনাটা কিছুটা কমে যায়। ওই জন্য রাতের বেলা আমরা কার্পাল টানেল সিনড্রোমের ক্ষেত্রে স্প্লিন বা হাত মোজা ব্যবহার করতে পারেন ওনারা। তারপরে স্টেপে হচ্ছে কিছু এক্সারসাইজ করা, হাতের হচ্ছে এক্সটেনশন এক্সারসাইজ যেটা বললাম। তারপরেও যদি কারো নিয়ন্ত্রণের সমস্যা হয়ে থাকে, তখন হয়তো বা আমরা একটু ব্যথার ওষুধ বা হচ্ছে নার্ভের একটু সেন্সিটিভিটি কমানোর জন্য প্রিগাবালিন বা এই জাতীয় ওষুধগুলো আমরা সাজেস্ট করে থাকি। একদম লাস্ট স্টেজেও যদি নিয়ন্ত্রণ না হয়ে থাকে, আমরা হয়তো বা সরাসরি ওই জায়গাটাই, যে জায়গাটা একটু নার্ভের রগের সমস্যা হয়েছে, আমরা স্টেরয়েড ইনজেকশন বা এই জাতীয় কিছু ট্রিটমেন্ট দিয়ে আমরা রোগটা আর কি নির্ণয় বা ট্রিটমেন্ট করে থাকি আর কি। এক্ষেত্রে কি সার্জারির কোনো অপশন আছে কিনা বা দরকার হয় কিনা কারো ক্ষেত্রে? হ্যাঁ, সার্জারি যে একদম লাগে না সেরকম না, তবে এটা একদম লাস্ট স্টেজ ট্রিটমেন্ট। এটা ধরুন হচ্ছে 100-200 রোগীর ক্ষেত্রে হয়তো একজনের লাগতে পারে আর কি। মেডিকেল ম্যানেজমেন্টে যদি মেডিকেল ম্যানেজমেন্ট একদম যদি ফেল হয়ে যায়, তখন হয়তো সার্জারি অপশনটা রাখতে পারে। আমরা এটাও জেনে রাখলাম, কারণ রোগীদের আসলে হতাশ হওয়ার কিছু নেই, এটা চিকিৎসায় সম্পূর্ণ নিয়ন্ত্রণযোগ্য একটি রোগ। অনেক ধন্যবাদ আপনাকে। আমরা আরেকটি সম্পর্কে জেনে শেষ করব, সেটি হচ্ছে, আপনি এই শব্দটিও আমাদের অনেকের কাছে নতুন মনে হতে পারে, ট্রিগার ফিঙ্গার। এটা কি এবং কত ধরনের রোগী, কীরকম রোগী আপনারা পাচ্ছেন এবং এটার জন্য কি করণীয় একবারে যদি আমাদেরকে বলে দিতেন? ট্রিগার ফিঙ্গার আমরা বলে থাকি হচ্ছে হলো গিয়ে, আমাদের অনেক সময় বিশেষ করে আমাদের বয়স্ক বাবা মাদের ক্ষেত্রে অনেক সময় বলে যে আমাদের আঙ্গুলগুলো লক হয়ে যাচ্ছে। লক হয়ে যাচ্ছে বলতে হচ্ছে আঙ্গুলগুলো যখন ভাঁজ করছে ওনারা,
তখন হচ্ছে আঙুলগুলো সোজা করতে পারছে না, হঠাৎ করে আঙুলগুলো লক হয়ে যায়। আবার হয়তো কারো কারো ক্ষেত্রে হাত দিয়ে ছোটানো লাগছে, অথবা কারো কারো একাই ছোটাতে পারে আর কি। সেটাকে আমরা বলি ট্রিগার ফিঙ্গার বা ফ্লেক্সর টেনোসাইনোভাইটিস মেডিকেল টার্মে। সেই সমস্যাটাতে যেটা হয়, আমাদের হাতের এই মাংসগুলো যেগুলো যাচ্ছে এগুলো অনেক সময় ডায়াবেটিসের কারণে, ইনফ্লামেশন বা প্রদাহজনিত কারণে একটু মোটা হয়ে যায় বা একটু থিকনেস হয়ে যায়। ওই সমস্যার জন্য এটা হয়ে থাকে আর কি ট্রিগার ফিঙ্গার। এটার কয়েকটা স্টেজ আছে। ইনিশিয়াল স্টেজে হয়তো একটু লক হবে, পরের স্টেজে হচ্ছে লকটা ছুটানোর জন্য হয়তো অন্য হাতের সাহায্য নেওয়া লাগতে পারে, আর সবার লাস্ট স্টেজে হাতটা একদম মানে লকিং কন্ডিশনেই থাকবে, হয়তো বা এটা রিকভারি করাটা তখন সরাসরিভাবে একটু ডিফিকাল্ট হয় আর কি। এই 3টা স্টেজে মূলত ট্রিগার ফিঙ্গার সমস্যাটা হয়ে থাকে আর কি। জি, এক্ষেত্রে করণীয় কি? ওই ট্রিগার ফিঙ্গারের জন্য ইনিশিয়ালি আগেও যেটা বলেছিলাম, ডায়াবেটিসের থেকে যেহেতু হয়ে থাকে, এটা ডায়াবেটিসের কন্ট্রোল করাটা। ডায়াবেটিস ছাড়াও এটা আসলে অন্য কিছু রিস্ক ফ্যাক্টরের সাথেও সম্পর্কিত থাকে। বিশেষ করে যারা হাতের হেভি ওয়ার্কগুলো করে থাকে, যেমন হচ্ছে কারো কারো ইট ভাঙার ক্ষেত্রে, অথবা হাতে যারা গ্রামে অটো চালায় বিশেষ করে তাদের ক্ষেত্রে, থাইরয়েডের সমস্যা যাদের ক্ষেত্রে, তাদের ক্ষেত্রে এগুলো থাকে। যদি কারো ক্ষেত্রে আমরা কোনো রিস্ক ফ্যাক্টর স্পেসিফিক আইডেন্টিফাই করতে পারি, সেই রিস্ক ফ্যাক্টর ট্রিটমেন্টটা অবশ্যই করা লাগবে। রিস্ক ফ্যাক্টর ট্রিটমেন্টের পরে যেহেতু হাতের মাঝখানের দিকে রগগুলোতে হচ্ছে, রগেরগুলো নর্মাল ফ্লেকশন এক্সটেনশনের যে এক্সারসাইজগুলো, সেগুলো রোগীর ক্ষেত্রে আমরা সাজেস্ট করে থাকি। তারপরেও যদি এটা না কমে থাকে, তখন হয়তো লোকালি যে জায়গাটায় ওনার সমস্যা বা সমস্যাটা হচ্ছে, সেই জায়গাটায় ভলিনাক জেল বা এই জাতীয় কিছু আমাদের মলম বা লোশন থাকে, সেগুলো একটু ব্যবহার করতে পারেন রোগীরা। তারপরও যদি না কমে, তখন এক্ষেত্রে আমরা স্প্লিন্ট ব্যবহার করাই। স্প্লিন্ট বলতে হচ্ছে যেই লিগামেন্ট বা টেন্ডনের সমস্যা হয়েছে, সেটার ক্ষেত্রে আমরা এক ধরনের মোজার মতো পাওয়া যায়, সেটাকে আমরা স্প্লিন্ট বলা হয়ে থাকে। সেটা হয়তো স্বল্প সময় বা দীর্ঘ সময়ের জন্য ব্যবহার করা। তারপরও যদি একদম না কমে থাকে, তখন যেই জায়গাটা আমাদের ইনফ্লামেশন বা প্রদাহটা হচ্ছে, সেই জায়গাটা আমরা হয়তো একটু ওষুধ দিয়ে নিয়ন্ত্রণ করতে পারি আর কি। এই স্টেপ বাই স্টেপ আমরা ট্রিটমেন্ট। আমরা বিষয়টি সম্পর্কে জেনে রাখলাম। অনেকের হয়তো বা এরকম প্রবলেম হতে পারে, তাহলে তারা যেন সঠিক সময়ে সঠিক মানে পরামর্শ এবং চিকিৎসার মাধ্যমে সুস্থ থাকতে পারেন। এই জন্য দেখতে দেখতে আমাদের সময় আসলে ফুরিয়ে গেছে। আপনাকে অনেক ধন্যবাদ জানাচ্ছি, অনেক ব্যস্ততার মধ্যেও, বিশেষ করে ঈদের এই উৎসবমুখর পরিবেশেও আপনি আমাদেরকে এসে এখানে স্টুডিওতে সময় দিয়েছেন, এজন্য আপনাকে আন্তরিকভাবে ধন্যবাদ। আমাদের শেষ মিনিটে আমাদের দর্শকদের প্রতি বাত ব্যথা, আসলে যে আমরা একটা কথা পড়েছি যে কি যাতনা বিষে বুঝিবে সে কিসে, তো যার ব্যথা হয় সেই আসলে বুঝে। তো এরকম ব্যথার যন্ত্রণায় যারা কষ্ট পাচ্ছেন, সে সমস্ত রোগীদের প্রতি আপনার কি বার্তা রয়েছে, যদি আমাদের দর্শকদের উদ্দেশ্য বলতেন? আসলে আমাদের সকল রোগের ক্ষেত্রে আমি সবসময় একটা কথা বলতে থাকি, সচেতনতা খুব গুরুত্বপূর্ণ। এবং হচ্ছে অ্যাক্টিভ লাইফ বলতে সকল জয়েন্টের সামান্য একটু ফ্রি হ্যান্ড এক্সারসাইজ করা। আমাদের নর্মালি যে ডিস্টেন্সগুলো আমরা একটু হেঁটে যেতে পারি, সেটা যাতে রিক্সায় না চড়ে যদি একটু হেঁটে যাই, এই জাতীয় সিম্পল কাজগুলো করার মাধ্যমে কিন্তু আমরা অনেক ধরনের বাত ব্যথা থেকে, ডায়াবেটিস থেকে মুক্ত থাকা বা নিয়ন্ত্রণে রাখা সম্ভব। এই জন্য আমি বলবো সবাইকে একটু অ্যাক্টিভ লাইফে থাকি আমরা, একটু ফ্রি হ্যান্ড এক্সারসাইজগুলো সময় মতো একটু করলে আমাদের আশা করি অনেক রোগ থেকেই বেঁচে থাকা সম্ভব ইনশাল্লাহ। জি, অনেক ধন্যবাদ আপনাকে আপনার সুন্দর পরামর্শের জন্য। দর্শক, আপনাদেরকে আন্তরিক ধন্যবাদ জানাচ্ছি ধৈর্য সহকারে আমাদের এই অনুষ্ঠানটি দেখার জন্য। আশা করি আজকের এই মূল্যবান আলোচনা থেকে আপনারা অনেক উপকৃত হয়েছেন। ব্যথা নামক, যন্ত্রণা নামক এই ধরনের কষ্ট থেকে বেঁচে থেকে সুন্দর, সুস্থ, সমৃদ্ধশালী জীবন আপনাদের সকলের হোক, আমাদের সকলের হোক, এই প্রত্যাশায় প্যানভিশন টিভির এই সুন্দর আয়োজন শরীর ও মন অনুষ্ঠান। দর্শক, আশা করি আপনারা উপকৃত হয়েছেন। পরবর্তী পর্বে আমরা ভিন্ন কোনো একটি বিষয় নিয়ে আবারও হাজির হয়ে যাব ইনশাআল্লাহ। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।